Today I will discuss phloem transport or food transport in plant. That is the last topic of chapter plant transport. Previously I will discuss xylem transport or water transport in plant. In water transport, two main parts. One was water absorbed by the roots hair from soil and moved to the base of xylem. And second is ascent of sap. Ascent of sap এর ক্ষেত্রে various force এখানে role play করে. Cohesion force, adhesion force, capillary action or force and transpiration pull. Through xylem, forming a continuous water column, water reached to the green part of plant or leaf. যেটা কিনা অলরেডি আমাদের ডিসকাস হয়ে গেছে। Now, today discussing matter is phloem transport or food transport. Firstly, understand the structure of phloem. যদিও we have already done this earlier, but quickly recall the phloem structure. Component of phloem is four. One, parenchyma, bast fiber, seed tube, and companion cell. Last two components directly attached with phloem transport or food transport in plant. So, how to arrange these two components? Look at this figure. This is a seed tube and it is a companion cell. Along one companion cell along with seed tube. Between two seed tube present one perforated wall. This perforated wall, which is called seed plate. Seed tube in mature stage কোনো রকম নিউক্লিয়াস থাকে না, so seed tube or seed cell enucleated, but companion cell nucleus is present, so companion cell nucleated cell. Now, how to transport a food or carbohydrate through the phloem? এ ব্যাপারে সায়েন্টিস্টদের নানা রকম ওপিনিয়ন রয়েছে, বাট ইউনিভার্সাল হিসেবে যেটা গ্র্যান্ট হয়েছে সেটা হচ্ছে মাস ফ্লো হাইপোথিসিস. দিস থিওরি ইজ প্রপোজড বাই দ্য হার্টিগ ইন 1860, বাট লেটার ইন 1930 প্রপারলি সাইন্টিফিক এক্সপ্লেনেশন দিয়েছেন সায়েন্টিস্ট মুঞ্চ. অ্যাকর্ডিং টু দ্য মুঞ্চ ওপিনিয়ন, কিভাবে এই ফ্লোয়েমের মাধ্যমে ফুডটা ট্রান্সপোর্ট হয় সেটা আমরা ডিসকাস করব। নাও, দিস ইজ দ্য সেল অফ মেসোফিল ইন দ্য লিফ. দিস মেসোফিল সেল যখন এখানে ফুড ফরমেশন হবে থ্রু ফটোসিনথেসিস, তৈরি হবে গ্লুকোজ C6H12O6. This glucose is monocarbohydrate or monosaccharide. Then two glucose attached with another and form a disaccharide, sucrose. This sucrose transport through the phloem. Synthesize glucose. Synthesis হচ্ছে গ্লুকোজ, but transport হচ্ছে সুক্রোজ. Why? Glucose is a overreactive substance, but সুক্রোজের মধ্যে রিঅ্যাকশন পাওয়ারটা কম থাকে, সহজে কোনো সাবস্টেন্সের সঙ্গে রিঅ্যাকশন করে না, যেটা কিনা গ্লুকোজ করে.
তাই গ্লুকোজটা সুক্রোজে ট্রান্সফার হয়ে যায়, কনভার্ট হয়ে যায়, দেন সুক্রোজ ট্রান্সপোর্ট হয়। আফটার দিস ট্রান্সপোর্ট যখন সুক্রোজটা সিঙ্ক এরিয়া, স্টোরেজ এরিয়ার মধ্যে, ফ্রুট, রুটস, স্টেম, এই এরিয়ার মধ্যে যেখানে ফুডটা স্টোর থাকে সেই এরিয়ার মধ্যে যখন সুক্রোজ এসে পৌঁছয় তখন সেটা পলিস্যাকারাইডে ট্রান্সফার হয়ে যায় এবং ফর্মেশন হয় স্টার্চ। ফর্মেশন হয়ে যায় স্টার্চ। তাহলে গ্লুকোজ সিনথেসিস হচ্ছে, সুক্রোজ ট্রান্সপোর্ট হচ্ছে, স্টার্চ স্টোর হচ্ছে। যখন মেসোফিল সেলের মধ্যে ফটোসিনথেসিস হয়ে যায়, এই গ্লুকোজগুলো সুক্রোজে ট্রান্সফার হবার পর থ্রু অসমোসিস সেল টু সেল ট্রান্সপোর্ট হবার পর সেটা কম্প্যানিয়ন সেলের মধ্যে রিচ করে। কখনো ডাইরেক্টলি সিভ টিউবের মধ্যে সুক্রোজ আসতে পারে না, আগে কম্প্যানিয়ন সেলের মধ্যে পুশ আপ হয়, দেন সেটা সিভ টিউবে এসে পৌঁছয়। এখানে দুটো মেকানিজম হেল্প করে, অসমোসিস অ্যান্ড অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। দেখা যায় মেসোফিল সেল থেকে তার পার্শ্ববর্তী, তার পাশাপাশি পেরিফেরাল যে সেলগুলো রয়েছে সেখানে সেল টু সেল অসমোসিস হয়। কিভাবে হয়? মেসোফিল সেলে যখন ফটোসিনথেসিস হচ্ছে তখন গ্লুকোজ ফর্মেশন হবার পর টু গ্লুকোজ অ্যাটাচ টু ইচ অ্যানাদার অ্যান্ড ফর্ম এ সুক্রোজ মলিকুলস। দিস সুক্রোজ মলিকুল সেল টু সেল অসমোসিসের দ্বারা কম্প্যানিয়ন সেল অবধি পৌঁছয়। দেন কম্প্যানিয়ন সেলের মধ্যে যখন সুক্রোজ মলিকুলগুলো পুশ হয়ে যায় তারপরে সেটা সিভ টিউবে এসে সিভ টিউব পর্যন্ত রিচ করে। সুক্রোজ মলিকুল আস্তে আস্তে সেল টু সেল অসমোসিস হবার পর সেটা কম্প্যানিয়ন সেলের মধ্যে এসে পৌঁছয়, দেন সিভ টিউবের মধ্যে সুক্রোজ মলিকুলগুলো এসে পৌঁছে গেল। যখন এখানে সুক্রোজ মলিকুলগুলো এসে পৌঁছলো সিভ টিউবের মধ্যে তখন কনসেন্ট্রেশন বেড়ে গেল, অর্থাৎ হাইপারটনিক সলিউশনে হয়ে গেল, টনিসিটি চেঞ্জ হয়ে গেল। জাইলেমের যে এরিয়া, ইট ইজ দ্য জাইলেম, ওয়াটার যখন ট্রান্সপোর্ট হচ্ছে থ্রু জাইলেম তখন তার পার্শ্ববর্তী সেলগুলোতে ওয়াটারগুলো যাবার পর টনিসিটি চেঞ্জ হয়ে যাবার কারণে, যেহেতু এখানে হাইপারটনিক সলিউশনে রয়েছে, তার অ্যাক্সেসরি পাশাপাশি সেলগুলোর মধ্যে হাইপোটনিক সলিউশনে আছে। উই নো দ্যাট থ্রু ইন অসমোসিস হাইপোটনিক সলিউশন থেকে হাইপারটনিক সলিউশনে ওয়াটার মলিকুলস গুলো যাবে এবং এই জায়গাতে ওয়াটার মলিকুল রিচ করে গেল। যখন সিভ টিউব আর সিভ সেলের মধ্যে ওয়াটার মলিকুল গুলো রিচ করে গেল তখন এখানে একটা প্রেসার জেনারেট হলো, অর্থাৎ টার্গর প্রেসারটা রিচ করলো, বেড়ে গেল। এই টার্গর প্রেসারটা যখন বেড়ে গেল ওয়াটারটা রিচ করার জন্য, তখন দিস যে টাইপের প্রেসারটা বিল্ড আপ হলো সেই প্রেসারের রেজাল্ট হিসেবে তখন পারফোরেটেড ওয়ালের পারফোরগুলো দিয়ে কি হয়, এই সুক্রোজ মলিকুলস গুলো নিচে আসতে থাকে, সঙ্গে ওয়াটার মলিকুলসও আসতে থাকে। এক্ষেত্রে কোনো রকম জাইলেম, কোনো রকম অসমোসিস বা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এখানে কোনো হেল্প করছে না। জাস্ট টার্গর প্রেসার বেড়ে যাওয়ার জন্য, প্রেসার জেনারেট হওয়ার জন্য এই পারফোরেটেড ওয়াল সিভ প্লেটের মধ্য দিয়ে সুক্রোজ মলিকুলগুলো পরবর্তী সিভ টিউবে রিচ করে। এইভাবে সিভ টিউবের সেলগুলোতে যখন সুক্রোজ মলিকুলগুলো এসে পৌঁছয়, একটার পর থেকে একটা সুক্রোজ মলিকুলগুলো যখন এসে পৌঁছয় তখন সেটা কোথায় পৌঁছয়? সিঙ্ক এরিয়া, দ্যাটস মিন স্টোরেজ এরিয়া, ফ্রুটস, রুটস, স্টেম এটসেট্রা। তাহলে সোর্স এরিয়া থেকে, লিপ থেকে সুক্রোজ ট্রান্সপোর্ট হয়ে গেল থ্রু সিভ টিউব অ্যান্ড রিচ করলো কোথায়? সিঙ্ক এরিয়াতে। এখানে যখন সুক্রোজ মলিকুলগুলো এসে পৌঁছলো তখন ফার্স্টলি অসমোসিস হলো বটে, বাট
ফার্দার টাইমে এখানে আর অসমোসিস হয় না, এই প্লেসে কিন্তু অসমোসিস হয় না। তাহলে এখানে কোশ্চেন হলো সিঙ্ক এরিয়া বা স্টোরেজ এরিয়ার মধ্যে কিভাবে সুক্রোজ মলিকুলগুলো আস্তে আস্তে এখানে পুশ হচ্ছে। আমরা একটা ফিগারের মাধ্যমে বোঝার চেষ্টা করব। ইট ইজ ফ্রুট, ধরে নিলাম এটা একটা ফল। এই ফ্রুটের এইগুলো হচ্ছে সিড টিউব রিজিয়ন। এই রিজিয়ন থেকে আস্তে আস্তে সুক্রোজ মলিকুলগুলো যখন ফ্রুটসের মধ্যে এসে পৌঁছচ্ছে, তখন ফ্রুটসের প্রতিটা সেলে সুক্রোজের কোয়ান্টিটি আস্তে আস্তে বাড়তে থাকছে, তখন এর কনসেন্ট্রেশনও বেড়ে যাচ্ছে। ফলে এখানে আর অসমোসিসের দ্বারা সুক্রোজ মলিকুলগুলো ফার্দার টাইমে আসতে পারে না। যদি এই অবস্থায় সুক্রোজ মলিকুল সেই ফ্রুটসের মধ্যে আসা বন্ধ হয়ে যায়, বিকজ অফ কনসেন্ট্রেশন রিচ করে গেছে এই সুক্রোজ মলিকুলের, তখন আর এই ফ্রুটসটা আকারে বাড়বে না, শেপ অ্যান্ড সাইজ সেম থেকে যাবে। বাট ইট ইজ নট হ্যাপেন। এটা কি ঘটে? এটা আস্তে আস্তে ফ্রুটসের আকার বাড়তে থাকে, শেপ অ্যান্ড সাইজে বাড়তে থাকে। কেন বাড়ে? তার মানে জানতে হবে এই সুক্রোজ মলিকুলস গুলো আস্তে আস্তে এই ফ্রুটস এরিয়ার মধ্যে জমা হচ্ছে। এই জায়গাতেই অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হয়, অর্থাৎ এই রিজিয়নে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হয়। আমরা জানি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কি হচ্ছে, লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনের দিকে কোন মলিকিউলস গুলো থ্রু আয়ন ফরমেশনের মাধ্যমে ট্রান্সপোর্ট হবে এনার্জি এক্সপেন্ডিচার করে। এই রিজিয়ন থেকে যখন ফ্লোয়েমের সিপ টিউব অর সিপ সেল থেকে স্টার্চ মলিকিউলস গুলো আস্তে আস্তে এই রিজিয়নে অর্থাৎ সিঙ্ক রিজিয়নে এসে পৌঁছবে, তখন এখানে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ঘটবে এবং এটিপির এক্সপেন্ডিচার ঘটবে। এই জায়গাটাতে এটিপির এক্সপেন্ডিচার ঘটবে। এটিপি ব্রেকডাউন হবে এডিপি প্লাস পিআই, অ্যান্ড ফ্রি যে এনার্জিটা রিলিজ হবে, এখানে যে ফ্রি এনার্জি হবে, সেই ফ্রি এনার্জিটাকে কাজে লাগিয়ে সুক্রোজ মলিকুলগুলো হায়ার কনসেন্ট্রেশনের দিকেও চলে যেতে বাধ্য হবে, যেটাকে আমরা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বলে থাকি। যখন সুক্রোজ মলিকুলগুলো এই সিঙ্ক এরিয়াতে এসে আস্তে আস্তে জমা হবে, তখন সেটা কনভার্ট হয়ে যাবে পলিস্যাকারাইডে এবং ফর্মেশন করবে স্টার্চ। আমরা তাহলে কি দেখলাম? মেসোফিল সেল অফ লিফ, যেটা কিনা সোর্স ছিল, সেই সোর্স থেকে গ্লুকোজ কনভার্ট হয়ে গেল সুক্রোজের, দেন সেল টু সেল অসমোসিস, দেন সিপ টিউবের সিপ সেলের মধ্যে পুশ হলো থ্রু হেল্প অফ কম্প্যানিয়ন সেল, দেন পারফোরেটেড ওয়াল অর্থাৎ সিপ প্লেটের মাধ্যমে প্রত্যেকটা সিপ সেলের মধ্যে ট্রান্সপোর্ট হতে শুরু করলো, অ্যান্ড লাস্টে কি সিঙ্ক এরিয়াতে এসে স্টার্চ হিসাবে জমা হতে শুরু করলো। এই ঘটনাতে দুটো মেকানিজম এখানে হলো, কখনো অসমোসিস, কখনো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এখানে আরেকটা জিনিস বোঝার আছে যে যখন ফ্লোয়েমের মধ্যে কম্প্যানিয়ন সেল থেকে আস্তে আস্তে সুক্রোজ মলিকুলগুলো পুশ হচ্ছে, অর্থাৎ ফ্লোয়েমের সিপ টিউব বা সিপ সেলের মধ্যে এই সুক্রোজ মলিকুলগুলো পুশ হচ্ছে, তো এই ঘটনাটাকে বলা হয় ফ্লোয়েম লোডিং। আস্তে আস্তে ফ্লোয়েমের মাধ্যমে যখন ট্রান্সপোর্ট হচ্ছে এবং লাস্টে সিপ টিউব থেকে স্টার্চগুলো কোনো সিঙ্ক এরিয়ায় বা স্টোরেজ এরিয়ায় অর্গানে সেটা ট্রান্সপোর্ট হয়ে যাচ্ছে, যখন সিঙ্ক এরিয়ায় আপলোড হয়ে যাচ্ছে, তখন তাকে আমরা বলছি আনলোডিং, আনলোডিং অফ ফ্লোয়েম। তাহলে সোর্স থেকে সিঙ্ক অবধি পৌঁছতে গেলে তিনটে ঘটনা, 3 ইভেন্ট: ফ্লোয়েম লোডিং, ফ্লোয়েম ট্রান্সপোর্ট অ্যান্ড আনলোডিং, যেটা মাস ফ্লো হাইপোথিসিসে বলা হলো। মাস ফ্লো হাইপোথিসিস কেন? না, তো বাল্ক অ্যামাউন্ট অফ সুক্রোজ মলিকুলস একসঙ্গে ফ্লো হচ্ছে। দিস ইজ দ্য রিজন মাস ফ্লো অফ হাইপোথিসিস। নাও একটা সিপ টিউবের মধ্যে এই ট্রান্সপোর্টটা কিভাবে হচ্ছে সিপ টিউবের সিপ প্লেটের মধ্যে, সেটা একটা ফিগারের মাধ্যমে দেখার চেষ্টা করি। ধরে নেওয়া যাক যে এটা একটা সিপ টিউবের সেল।
টিউবের সেল থেকে পরবর্তী একটা সিভ টিউবের সেল অর্থাৎ সিভ সেল। ইট ইজ কম্প্যানিয়ন সেল অ্যাটাচ উইথ কম্প্যানিয়ন সেল। কম্প্যানিয়ন সেল থেকে যখন সুক্রোজ মলিকুলস গুলো সেল টু সেল অসমোসিস হয়ে কম্প্যানিয়ন সেল হয়ে সিভ সেলের মধ্যে পুশ হয়ে গেল, তখন পারফোরেটেড যে ওয়ালগুলো রয়েছে সেই ওয়ালে কিভাবে এই সুক্রোজ মলিকুলগুলো পরবর্তী সিভ সেলের মধ্যে যাচ্ছে সেটা দেখি। এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে সাইটোপ্লাজমিক স্ট্রিমিং, অর্থাৎ সাইটোপ্লাজমিক রোটেশন চলছে, যে রোটেশনের কারণে এই সুক্রোজ মলিকুলস গুলো শর্ট ডিস্টেন্স ট্রান্সপোর্ট হচ্ছে একটা সেলের মধ্যে, আপসাইড থেকে ডাউন সাইডে অর ডাউন টু আপ, যে কোনো ভাবে সেটা মুভমেন্ট হয়। কিভাবে হচ্ছে? সাইটোপ্লাজমিক স্ট্রিমিং এ হচ্ছে। এটাকে যদি ম্যাগনিফাই করে দেখি, এই টোটালটা হচ্ছে একটা সিভ সেল যেখানে সাইটোপ্লাজমীয় মলিকুলস গুলো রয়েছে, পারফোরেটেড ওয়াল, দিস ইজ দ্য সিভ প্লেট, সুক্রোজ মলিকুল গুলো কোনোভাবে এখানে এসে গেছে থ্রু সাইটোপ্লাজমিক স্ট্রিমিং, উপরের যে সিভ সেলটা ছিল সেখান থেকে এসে এখানে গেছে। এই অবস্থাতে সাইটোপ্লাজমিক স্ট্রিমিং হয় কেমন সেটা দেখা যায়। সাইটোপ্লাজমীয় একটা রোটেশনাল অর্থাৎ ঘূর্ণন গতি, রোটেশনাল মুভমেন্ট হচ্ছে, সাইটোপ্লাজম গুলো এইভাবে ঘুরতে থাকছে। এই ঘোরার কারণে এর সঙ্গে সুক্রোজ মলিকুল গুলো একই সঙ্গে এই ঘূর্ণনের সঙ্গে নিচের দিকে আপ থেকে ডাউন দিকে নামতে শুরু করছে। যেহেতু সুক্রোজ মলিকুলের মাসটা কিছুটা বেশি, তাই সুক্রোজ মলিকুল গুলো লোয়ার লেভেলে কিছুটা স্ট্যাগ হয়ে যাচ্ছে। যখন এইভাবে স্ট্যাগ হচ্ছে তখন সাইটোপ্লাজমীয় কিছু ফাইবার এখানে ফাংশন করে হয়, অর্থাৎ সাইটোপ্লাজমিক স্ট্রিমিং এর জন্য সাইটোপ্লাজমীয় একটা ভাইব্রেশন, সাইটোপ্লাজমিক ভাইব্রেশন ঘটে, যে ভাইব্রেশনের কারণে সুক্রোজ মলিকুলস গুলো এই পারফোরেটেড ওয়ালের মধ্য দিয়ে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে এবং ফার্দার যে সিভ সেল রয়েছে সেখানে এসে রিচ করে। এই একইভাবে শুধু যে নিচের দিকে নামবে এমনটা নয়, ফ্লোয়েম ট্রান্সপোর্ট হচ্ছে অলরাউন্ড ট্রান্সপোর্ট, অর্থাৎ মাল্টি ডিরেকশনাল ট্রান্সপোর্ট। যেমন এটা নিচের দিকে যাচ্ছে তেমনি এটা আপওয়ার্ড ডিরেকশনেও যেতে পারে, আবার তার পার্শ্ববর্তী কোনো সেলের মধ্যেও সেটা যেতে পারে, এভাবেও যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে পার্শ্ববর্তী সেলে কিভাবে যাবে। দেখা যায় যে সবসময় যে পারফোরেটেড ওয়াল দিয়েই এই সুক্রোজ মলিকুলগুলো ট্রান্সপোর্ট হবে এমনটা নয়। পার্শ্ববর্তী যে সেলগুলো রয়েছে সেখানে তো আর পারফোরেটেড ওয়াল থাকে না, সেখানে প্লাজমা ডেসমাটার মাধ্যমে এই সুক্রোজ মলিকুলগুলো পার্শ্ববর্তী সেলের দিকে যায়। প্লাজমা ডেসমাটা কি? দুটো সেলের মাঝে যে সেল ওয়াল অ্যান্ড সেল মেমব্রেন থাকে, সেই মেমব্রেনের মধ্য দিয়ে একটা সাইটোপ্লাজমিক রিলেশন থাকে, সাইটোপ্লাজমিক একটা সংযোজন থাকে, জয়েনিং থাকে, যে সাইটোপ্লাজমিক জয়েনিং গুলোর মাধ্যমে এই সুক্রোজ মলিকুলগুলো সাইটোপ্লাজমিক রোটেশনের দ্বারা যখন এই যে সংযোজন এই জয়েনিং এর মধ্যে পড়ে, তখন সুক্রোজ মলিকুলগুলো পার্শ্ববর্তী সেলের মধ্যেও রিচ করে যায়। একইভাবে এদিকেও রিচ করতে পারে। সুক্রোজ মলিকুলস গুলো যে কোনো ডিরেকশনে সেটা ট্রান্সপোর্ট হতে পারে। এটা একটা স্টেম, স্টেমের এখানে লিপ রয়েছে, লিপ রয়েছে, এখানেও একটা লিপ রয়েছে। দিস ইজ ফ্রুট অর সিঙ্ক এরিয়া, যেখানে স্টোর হচ্ছে। এখানে যখন গ্লুকোজ মলিকুলস ফর্মেশন হলো ইন মেসোফিল সেল হেল্প অফ দ্য ফটোসিনথেসিস, সেই গ্লুকোজ মলিকুলগুলো সুক্রোজে কনভার্ট হবার পর দেখা যায় যে এটা দিয়ে এসে আপওয়ার্ড ডিরেকশনের মাধ্যমে এই সিঙ্ক এরিয়াতে এসে জমতে পারে, আবার এখান থেকে এসে এই এরিয়াতেও এসে জমতে পারে। তাহলে এটা আপওয়ার্ড ডিরেকশন হলো আর এটা ডাউনওয়ার্ড ডিরেকশন হলো, দিয়ে এই সিঙ্ক এরিয়াতে এসে জমা হচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে ফ্লোয়েম ট্রান্সপোর্টটা যে কোনো দিনেই ডিরেকশন হতে পারে,
বাট সেক্ষেত্রে জাইলেমের ডিরেকশন অনলি আপওয়ার্ড ডিরেকশন ছিল, ফ্লোয়েমের ডিরেকশন চারিদিকে মাল্টি ডিরেকশনাল ট্রান্সপোর্ট হয়। মাস ফ্লো এই মাস ফ্লো হাইপোথিসিসে যেটা বলা হলো সেখানে শর্ট ডিস্টেন্স ট্রান্সপোর্ট এবং লং ডিস্টেন্স ট্রান্সপোর্ট দুটোই রয়েছে। আমরা দেখলাম কি যে যখন একটা সিপ সেলের মধ্যে সুক্রোজ মলিকুলস গুলো সাইটোপ্লাজমিক রোটেশন আর স্ট্রিমিং এর মাধ্যমে আপ থেকে ডাউনে বা ডাউন থেকে আপে বা পেরিফেরাল সাইডে সে ছড়িয়ে যাচ্ছে সুক্রোজ মলিকুল গুলো, দ্যাট ইজ দ্য শর্ট ডিস্টেন্স ট্রান্সপোর্ট, অর্থাৎ শুধুমাত্র সেলের মধ্যেই হচ্ছে বা ওই সেল থেকে পাশের সেলের মধ্যে থ্রু অসমোসিস অর থ্রু সাইটোপ্লাজমিক স্ট্রিমিং অর ডিফিউশন, যে কোনো ফিজিওলজিক্যাল প্রসেসের দ্বারা যখন ট্রান্সপোর্ট হয়ে যাচ্ছে তখন সেটা শর্ট ডিস্টেন্স ট্রান্সপোর্ট হচ্ছে। ফ্লোয়েমের ক্ষেত্রে আমরা দেখলাম সেল টু সেল, ফ্লোয়েম সেলের মধ্যে সেল টু সেল কি হচ্ছে, পারফোরেটেড ওয়াল দিয়ে যখন এই রিজিয়নে টার্গার প্রেশার বেড়ে যাচ্ছে তখন পারফোরেটেড ওয়াল দিয়ে কি হয়ে যাচ্ছে, সুক্রোজ মলিকুলস গুলো এসে ব্রিজ করছে, এটা শর্ট ডিস্টেন্স ট্রান্সপোর্ট হলো। লং ডিস্টেন্স ট্রান্সপোর্ট আমরা কি দেখব, যে লিপে যদি আফটার ফটোসিনথেসিস লিপের মধ্যে যখন গ্লুকোজ ফর্মেশন হচ্ছে, সেই গ্লুকোজ যখন সুক্রোজে কনভার্ট হয়ে যাচ্ছে, সেই সুক্রোজটা থ্রু স্টেম আর ব্রাঞ্চেস দ্বারা সেটা রুট পর্যন্ত গিয়েও স্টোর হয়ে যেতে পারে, সয়েলের নিচে গিয়েও জমা হতে পারে। পটাটোর ক্ষেত্রে কি হয়, সয়েলের নিচে গিয়ে জমা হচ্ছে, তাহলে এটা হচ্ছে লং ডিস্টেন্স ট্রান্সপোর্ট হয়ে গেল। তাহলে মাস ফ্লো হাইপোথিসিসের ক্ষেত্রে আমরা শর্ট ডিস্টেন্স লং ডিস্টেন্স ট্রান্সপোর্টটাও লুকিয়ে রয়েছে, যার দ্বারা দেখা যায় ফ্লোয়েমের ট্রান্সপোর্টটা মাল্টি ডিরেকশনাল হচ্ছে এবং শর্ট এবং লং ডিস্টেন্স ট্রান্সপোর্ট এখানে ইনক্লুড রয়েছে।